আমি সৈয়দ, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট। দেখুন, একটা সময় ছিল যখন ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এই নিয়ে বড় বড় নেতারা, আমি নাম করব না, কিন্তু বড় বড় নেতারা বলতেন সব কিছু নয়। গ্রেটা থার্নবার্গ যখন আন্দোলন করছেন গ্লোবাল ওয়ার্মিং কিংবা ক্লাইমেট চেঞ্জ নিয়ে, তখন ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বব্যাপী মহান নেতারাও তাকে খুব একটা আমল দেয়নি, পাত্তা দেয়নি। প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে যে কত বড় বিপর্যয় আনতে পারে, সেদিকে সত্যি আমাদের নেতা বলুন, আইনসভার সদস্যরা বলুন, কিংবা আমরা নিজেরা খুব একটা বেশি মাথা ঘামাইনি এইসব আলোচনা নিয়ে, এই সব বিষয় নিয়ে। ভুজ, নেপাল আমাদের শিক্ষা দেয়নি। বারবার একেবারে নীতিকথার মতো, এসব ফেবলসের নীতিকথার মতো, এসবের গল্পের নীতিকথার মতো বারবার বহু জনেরা, বহু মানুষ, বিদ্বজনেরা বলেছেন গাছ লাগান, মাটি যাতে না ক্ষয়ে যায় সেদিকে চোখ দিন, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চক্করে আমরা প্রকৃতির যে সমস্যা তৈরি করছি সেগুলোর দিকে একটু আমল দেওয়ার কথা বারবার তারা বলেছেন। আমরাই শুনিনি। বৃক্ষরোপণের জায়গায় প্লাস্টিকের ব্যবহারে আমরা অগ্রগতি দেখিয়েছি। টাকা এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পেছনে ছুটতে ছুটতে আমরা যে কখন চুপিসারে প্রকৃতিকেই নিজেদের গোলাম বানিয়ে ফেলেছিলাম নিজেরাও ভাবতে পারিনি। কিন্তু কি বলুন তো, প্রকৃতিকে না আটকে রাখা যায় না। প্রকৃতি সর্বশেষ, সবার আগে সে ছিল, সবার পর সেই থাকবে। এই ছোট্ট কথাটা আমাদের সমস্ত ধর্মগ্রন্থে, বেদে, পুরাণে লেখা রয়েছে। আমরা শুধু পড়ি না, পড়ে বুঝি না। যদি বুঝতাম তাহলে প্রকৃতিকে কখনো হেয় করতাম না। আচ্ছা, কেন বলুন তো আদিবাসী জনজাতি, কেন সাঁওতাল প্রজাতির মানুষজন, তারা কেন গাছকে পুজো করে, কেন ভূমিকে পুজো করে, মাটিকে পুজো করে, কেন প্রকৃতিকে পুজো করে? কারণ প্রকৃতি আমাদের সত্য, প্রকৃতি ভগবান। এই কথাটা তারা বুঝেছিলেন। সিভিলাইজেশনের থেকে একটু দূরে থাকতেন তো, তাই কারণে। কিন্তু আমরা যারা তথাকথিত ভাবে সিভিলাইজড, আমাদের কাছে প্রকৃতির খুব একটা গুণ, খুব একটা দর কদর কিছুই ছিল না। কিন্তু এখন না, হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিশেষ করে গতকাল শুক্রবারের জোড়া ভূমিকম্পের পর, মায়ানমারের ছবি দেখার পর আমরা বুঝেছি প্রকৃতি কি ভীষণ জিনিস। শুক্রবারে জোড়া ভূমিকম্প হয়, তারপর আজ শনিবার আবার ভূমিকম্প হয় মায়ানমারে। আজ ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3, যদিও গতকাল সেটা 7-এর ওপর ছিল। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন ঠিক বেলা 11:50 পরপর দুবার কম্পন অনুভূত হয়েছিল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7, আর এর প্রভাব পড়েছিল কলকাতা, দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। একটু বেলা গড়ালো, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনার একাংশের বাসিন্দারা আবার এই কম্পনের টের পেন। কলকাতার কয়েকটি বহুতলে সিলিং ফ্যান নড়তে দেখেন অনেকেই, দেওয়ালে টাঙানো ছবি নড়তে থাকে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন ভূমিকম্প হয়েছে ভেবে। আমরা আফটার শকের একটা প্রভাব দেখেছিলাম। মায়ানমারের ভূমিকম্পর একটা ছোট্ট রেশ মাত্র এসেছিল এবং তাতেই এত আতঙ্ক। এবার ভাবুন তো, যদি সত্যি আমাদের আরো কাছে এই ভূমিকম্প হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? কেন হয় ভূমিকম্প? সহজভাবে আমি আপনি বলতে পারি, দুটো টেকটনিক প্লেট তারা শিফট করে, একে অপরের উপর উঠে যায়, সেই কারণে হয়। শুধুই কি তাই? বারবার সাইক্লোন, তীব্র তাপপ্রবাহ কেন হয়? আমার আপনার খামখেয়ালিপনা, প্রকৃতির নয়। আজ এই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে সুজিত বাবু রয়েছেন, সুজিত কর, আবহবিদ, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজিত বাবু নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। সুজিত বাবু, দেখুন, আমরা মানুষ, আমরা সিভিলাইজড হয়েছি, কিন্তু বেসিক গুলো মাঝে মাঝে ভুলে যাই, ভুলে গেছিও। কেন হলো, কালকে কি হলো, এসব নিয়ে তো আলোচনা করব। কিন্তু তার আগে এই যে পশ্চিমবঙ্গে কিংবা বাংলায়, এই ভূখণ্ডে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব ভারতে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে। একাধিক রিপোর্টস আছে এই নিয়ে। সাইক্লোনের প্রবণতা বাড়ছে, তীব্র তাপপ্রবাহ। মার্চের শেষে আজকে দমদম 40 ডিগ্রিতে পড়ছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম 42 ডিগ্রি। এগুলো কি প্রকৃতির খামখেয়ালিপনা, সুদীপ বাবু?
নাকি এগুলো আমাদের খামখেয়ালিপনা, যার খেসারত এখন দিচ্ছি আমরা? বেসিক্যালি দেখুন, আমাদের ঠিক খামখেয়ালিপনাও বলবো না, কারণ আমরা মানুষেরা আধুনিক সভ্যতার মানুষ। আমরা দ্রুত গতিতে প্রকৃতিকে মানে নিকৃষ্টভাবে মানে কি করব, মানে নিংড়ে নিয়েছি, যার ফলে আলটিমেটলি প্রকৃতি তার সম্পূর্ণভাবে ভারসাম্যটা হারিয়ে ফেলেছে। আজকে যতগুলো ইনসিডেন্টসের কথা আপনি বলছেন, ভূমিকম্প, সাইক্লোন বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় যে আমাদের কাছে নেমে আসছে, প্রত্যেকটা কিন্তু এই জলবায়ু পরিবর্তনের প্রভাব। বেসিক্যালি যেটা ঘটছে সেই জায়গাটা একটু দূর থেকে বলতে হবে। সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আপনারা জানেন ভালো করে, উত্তর মেরুতে বরফ প্রায় শেষের দিকে, পার্বত্য অঞ্চলগুলোতে বরফ গলে গেছে, যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা দ্রুত গতিতে বাড়ছে। এই যে সমগ্র পৃথিবীব্যাপী ভূমিভাগ এবং জলভাগের এই যে বিন্যাস, সেই বিন্যাস একটা অদ্ভুত ভারসাম্যে থাকে। সেই ভারসাম্যটাই আজকে কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হওয়ার ফলে কি হয়েছে, সমগ্র পৃথিবীর যে সমস্থিতি স্থাপকতা সেটা আজকে বিঘ্নিত। এবারে পৃথিবীতে যখনই এই ধরনের সমস্থিতি স্থাপকতার পরিবর্তন ঘটে, পৃথিবী তখন তার নিজস্ব শক্তি দিয়ে সেটাকে রিগেন করার চেষ্টা করে। অর্থাৎ প্রকৃতি আমাদের কোনোভাবে খামখেয়ালিপনা দেখাচ্ছে না, সে তার যে ইমব্যালেন্স নেচারটা হয়ে গেছে সেইটাকে সে ফেরত আনার চেষ্টা করছে। এই ফেরত আনতে গিয়ে আলটিমেটলি যেটা ঘটছে, পৃথিবীর স্বাভাবিকভাবে যে ভূত্বকের যে বিন্যাসটা আমরা উপর থেকে দেখছি, তার তলায় রয়েছে অসংখ্য ফল্ট লাইন। সেই সমস্ত ফল্ট লাইনগুলো অত্যন্ত অ্যাক্টিভ হয়ে পড়ছে, তার কারণ সারফেস ব্যালেন্স হারিয়ে ফেলেছে বলে। আপনারা কালকে খেয়াল করবেন, কালকে যে অঞ্চলে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সেটা বেসিক্যালি ডাউকি চ্যুতিরেখা এবং হিমালয়ান মানে মার্জিন ফল্টের যে জায়গাটা ঠিক সংযুক্ত হয়েছে মান্দালয়ের কাছাকাছি, ঠিক সেই জায়গাটাতে কিন্তু এই সংযোগ স্থলটাতেই ভূমিকম্পের উপকেন্দ্রটা ছিল। বেসিক্যালি এই যে ডাউকি ফল্ট লাইন বলছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে বিস্তৃত, এই ডাউকি চ্যুতিরেখার সাথে সংযুক্ত হচ্ছে ইওসিন হিঞ্জ চ্যুতিরেখা, যেটা কিন্তু কলকাতার মাটির তলদেশ দিয়ে গেছে। ডাউকি চ্যুতিরেখা থেকে এই ইওসিন হিঞ্জ কম্পনটাকে গ্রহণ করেছে, কলকাতা কেঁপে উঠেছে, দক্ষিণবঙ্গ কেঁপে উঠেছে। অপরদিকে যেহেতু হিমালয়ান ফ্রন্ট ফল্ট লাইন দিয়ে সম্পর্কিত, সেই কারণের জন্য হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল কম্পনের প্রভাবে পড়েছে। অপরদিকে যে মায়ানমার এবং ভারত সীমান্তে যে ফল্ট লাইনটা রয়েছে, সেই ফল্ট লাইন অ্যাকচুয়ালি ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের প্রান্তবর্তী ফল্ট লাইনের সঙ্গে যুক্ত। সেই ফল্ট লাইন দিয়ে কম্পন অ্যাকচুয়ালি স্থানান্তরিত হয়েছে থাইল্যান্ডে, যে কারণের জন্য থাইল্যান্ডেও কিন্তু হ্যাঁ, যে কারণের জন্য যেহেতু একই ফল্ট লাইনের ওপরে, সেই কারণের জন্য থাইল্যান্ডেও কিন্তু এই ধরনের ভয়ঙ্কর একটা বিপর্যয় দেখা গেছে। বেসিক্যালি আপনারা খেয়াল করে দেখবেন, আমরা বিগত কয়েক বছর থেকে দেখছি, বিশেষত 2013 সালের পর থেকে নেপালে ভূমিকম্প, কলকাতা কাঁপছে, সিকিমে ভূমিকম্প, কলকাতা কাঁপছে, নর্থ ইস্ট ইন্ডিয়া, শিলং মালভূমি, বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এমনকি মায়ানমারের ভূমিকম্পেও কলকাতা কিন্তু অতীতে কেঁপে উঠেছে। এবার এখানেই সুজিবদা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন আমরা হই। আপনি খুব সুন্দরভাবে বললেন যে প্রকৃতি তার ব্যালেন্স মেনটেন করবে, প্রকৃতি খামখেয়ালি নয়। রিসেন্টলি একটা ওয়েব সিরিজ খুব ট্রেন্ড করছিল, তার একটা ডায়ালগ নিশ্চয়ই আপনার মনে থাকবে, সন্তুলন বজায় রাখনা চাইয়ে, সন্তুলন নেই বিগাড়না চাইয়ে। তবে এই ব্যালেন্স তো প্রকৃতি বিগড়ায়নি কিংবা প্রকৃতি নষ্ট করেনি, এই ব্যালেন্স নষ্ট করেছি আমরাই। ঠিক কিভাবে ব্যালেন্স নষ্ট করেছি একটু আমাদের দর্শকদের এবং আমরা নিজেরা একটু মনে করি, বিগত 50 বছরে এই ব্যালেন্স আমরা ঠিক কিভাবে নষ্ট করেছি। হ্যাঁ, যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, যে যার ফলে যেটা হচ্ছে আপনারা দেখুন ভালো করে, আজকে আমাদের শহরায়ন অত্যন্ত দ্রুত গতিতে বেড়েছে, অত্যন্ত দ্রুত গতিতে নগরায়ন বেড়ে গেছে। এই শহরায়ন বা নগরায়নের ক্ষেত্রে আমরা কিন্তু মাটির তলাটাকে কখনো স্টাডি করিনি, ভূমিভাগের কতটা বহন করার ক্ষমতা বা ধারণ করার ক্ষমতা আছে সেটা আমরা কখনো স্টাডি করিনি। আমরা কিন্তু কনস্ট্যান্টলি ভূমিভাগের উপরে নতুন নতুন কনস্ট্রাকশন করে চলে গেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, যে ইওসিন হিঞ্জ চ্যুতিরেখার কথা বললাম, সেটা আমাদের ভাগীরথী হুগলি নদীর তলদেশ দিয়ে বিস্তৃত।
সেই ভাগীরথী হুগলি নদীকে আমরা নির্দ্বিধায় কেটে তার তলদেশ দিয়ে মেট্রো লাইনকে করে ফেললাম। এই যে প্রতি মুহূর্তে যে ভাইব্রেশন, যে সেডিমেন্টটা সরে গেল, যে পলিরাশিটা সরে গেল, সেই পলিরাশিটাই বেসিক্যালি কিন্তু ভূমিকম্পের শক অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে। সেই পলিরাশিটাকে সরিয়ে দিয়ে আমরা সেখানে মেট্রো লাইনকে তৈরি করলাম। আমি কিন্তু ইয়োশিন হিঞ্জ চ্যুতি রেখাটাকে উন্মুক্ত করে দিলাম। কলকাতা ধীরে ধীরে ভূমিকম্পের জোন 3 থেকে জোন 4 এর দিকে স্থানান্তরিত হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা যদি খেয়াল করেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে সমস্ত অঞ্চলে যে ধরনের কনস্ট্রাকশন গুলো করা হচ্ছে, কোনোটাতেই আমরা কিন্তু মাটির তলাটাকে স্টাডি করছি না। কলকাতাতে যে পলিরাশি রয়েছে, এই পলিরাশিতে কখনোই 42 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা কিন্তু রয়েছে তো কলকাতার 42 মাটিতে নেই। আকাশচুম্বী গগনচুম্বী 42 পার্ক স্ট্রিট এলাকায় রড়িয়ে রয়েছে। হ্যাঁ রয়েছে, এবং তাতে দেখুন কিভাবে তাতে নিশ্চিত কোনো না কোনো ভাবে তাকে পারমিশন দেওয়া হচ্ছে, সেটা আনপ্ল্যান্ড আপনি বলতে পারবেন না। তার মানে এই যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর মধ্যেই কোথাও একটা গলদ এমন ভাবে আছে যে সেখানে মাটির তলদেশটাকে স্টাডি না করে পরিকল্পনা শুধুমাত্র সারফেসকে দেখে করে ফেলা হয়েছে। আচ্ছা সুদীপ দা, 42 তলা একটি বিল্ডিং এর ভার বহন ক্ষমতা কি কলকাতার মাটির রয়েছে? একদমই নেই। আপনারা যদি কলকাতা পৌরসভা অঞ্চলে বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের মৃত্তিকাটাকে স্টাডি করেন, তাহলে সেখানে খুব বেশি হলে 10 থেকে 12 তলা বা 15 তলা বিল্ডিং হয়তো দাঁড়াতে পারে, 42 তলা কোনোভাবেও দাঁড়াতে পারে না। 42 তলা হয় আমাদের শহরে একটা রয়েছে, কিন্তু 20 তলা 22 তলা বিল্ডিং অসংখ্য রয়েছে। অসংখ্য আছে, অসংখ্য আছে। এর পারমিশন প্রকৃতি কিংবা আমাদের যে মাটির ভার বহন ক্ষমতা সেটা দেয় আমাদের? একদমই দেয় না, একদমই দেয় না। যার ফলে আলটিমেটলি হচ্ছে এটা কি, আমাদের সারফেস কে আমরাই ব্যালেন্স নষ্ট করে ফেলেছি। এই যে প্রকৃতির বা পৃথিবীর বুকে কোনো জায়গা উঁচু, কোনো জায়গা নিচু, কোনো জায়গা মাঝারি উঁচু, এই বিন্যাসটা কিন্তু পৃথিবী করেছে। পৃথিবী তার নিজস্ব শক্তি দিয়ে সে কিন্তু একটা অদ্ভুত ভারসাম্য আনয়নের চেষ্টা করেছে। সেই ভারসাম্যটাকে আমরা বিঘ্নিত করে দিচ্ছি, এবং এর যে সুদূর প্রসারী প্রভাব, সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। যেহেতু এই প্রভাবটা হয়তো 30 বছর পর 50 বছর পর আমরা বুঝতে পারি, তাই জন্যই কি আমরা এখন 50 বছর পর কি হবে তখন বুঝে নেব, তাই জন্যই কি আমাদের এই কি বলবো এই অ্যাপ্রোচ কিংবা এই মাইন্ডসেটের জন্যই কি আমরা নিজেদের কাল নিজেরাই ডেকে এনেছি? না, বেসিক্যালি দেখুন, আমার যেটা মনে হয়েছে এখানে একটা অদ্ভুত পলিটিক্স কাজ করে। কারণ বিষয়টা হলো, মানুষ যদি বুঝে ফেলেন যে আলটিমেটলি আমার বিপর্যয় ঘটছে, আমার এই অ্যাক্টিভিটি আমার ক্ষতি করতে পারে, তাহলে কিন্তু কেউ সেই অ্যাক্টিভিটি করবে না। সুতরাং এমন কিছু পরিকল্পনা মাফিকভাবে করা হয় যে যাতে মানুষ বুঝতে না পারে যে তার ক্ষতি সে নিজেই করছে। আমরা কিন্তু বেসিক্যালি আমাদের কবরটাকে নিজেরাই সুন্দর করে সাজাচ্ছি যে আরো কয়েক বছর পরে আমরা সেই কবরেই যাব। আপনি খেয়াল করে দেখুন, কলকাতাতে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ স্ট্রাকচার। আপনি দেখুন হিমালয় পার্বত্য অঞ্চলে যেখানে এই বড় বড় বিল্ডিং গুলো থাকার কথা নয়, সেখানে বড় বড় বিল্ডিং। দার্জিলিং হিমালয়ের মধ্যে মাল্টি স্টোরেড বিল্ডিং। যে সমস্ত অঞ্চলে আপনি কয়েকদিন আগে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, সিকিমের যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে পাহাড়কে কেটে। এই যে সমস্ত বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোথাও না কোথাও আমাদের যে সারফেসের ব্যালেন্স তাকে নষ্ট করছে। আচ্ছা, মানে এই সম্পর্কিত যে সূচনা কিংবা যে ওয়ার্নিং সাইন্স, সেগুলো কি আমাদের নেতারা, মন্ত্রীরা কিংবা ল মেকার্সরা পান না? নিশ্চয়ই জিওলজিক্যাল সার্ভে আছে আমাদের, তারা নিশ্চয়ই মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, তারা নিশ্চয়ই এই সংক্রান্ত সার্ভে বড় বড় নেতাদের দেন। আমি বলছি যারা পাওয়ারে আছেন, যাদের হাতে ক্ষমতা রয়েছে, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের হোম মিনিস্টার, বিভিন্ন রাজ্যের, তারা নিশ্চয়ই এই সংকেতগুলো পান, এই অশনি সংকেতগুলো পান। তারা অ্যাক্ট করেন না নাকি গুরুত্ব দেন না? না, আমার যেটা ধারণা, তারা যদি এটাতে অ্যাক্ট করেন অথবা যদি গুরুত্ব দেন, তাহলে 5 বছর পরে উনার ভোট বাক্স ভরবে না। তার কারণ হচ্ছে, এই ক্ষেত্রে প্রকৃতির উন্নয়ন ঘটাতে গেলে পরিবেশগত যে ভারসাম্য তাকে যদি ফিরিয়ে আনতে হয়, সেটা করতে গেলে কিন্তু 5 বছরের মধ্যে সম্ভব নয়। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অনেক দিন ধরে লাগাতার কাজ করে যেতে হবে। আমরা তো দেখছি আমাদের দেশে তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে, বিকশিত ভারত 2047। তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের নেতারা নিতে পারেন, প্রকৃতি কিংবা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সেটা নেই কেন স্যার? না, বেসিক্যালি প্রকৃতি বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটছে সেটা আগে ওনাদেরকে জানতে হবে। তারা হয়তো সেই ব্যাপারটাই জানেন না। আমার তো ধারণা
প্রকৃতি চিরকালই নেতা মন্ত্রীদের কাছে অগ্রাহ্য করার একটা বিষয়ে পরিণত হয়েছে এবং তারা চিরকাল চেষ্টা করেন এটাকে অ্যাভয়েড করে যেতে পারলে আমরা অনেক সহজে আমাদের ভোটের বৈতরণীকে পার হতে পারবো। তারপরে মানুষ 5 বছর 10 বছর পরে মারা যাক না, তাতে অসুবিধা কি আছে? আপনি খেয়াল করুন না, নাসার মতো এত বড় একটা অর্গানাইজেশন এত 3 বছর আগে বলেছে পরবর্তী 15 বছরের মধ্যে কলকাতা শহরের সম্ভাব্য বিপর্যয়ের কথা। এবারে নাসা বলার পরেও আমরা কি কেউ বুঝতে পারছি না? আর সত্যিকারই তো বিপর্যস্ত। সাগরদ্বীপ আইল্যান্ড ভাঙতে শুরু করেছে, কাকদ্বীপ ভাঙতে শুরু করেছে, ডায়মন্ড হারবার ভাঙতে শুরু করেছে, ঘোড়ামারা প্রায় কলকাতায় নিঃশেষের জলস্তর দিকে। বাড়ছে, ঘোড়ামারা দ্বীপ ডুবে যেতে বসেছে। এই সবকিছু আমি চোখে দেখেও কিন্তু আমি নিশ্চিন্ত। তার কারণ হচ্ছে এখনো কলকাতা ডোবেনি। এবার এখানে আমি আপনাকে বলবো স্যার, আমি ইনফ্যাক্ট আপনাকে বলছিলাম শো শুরু হওয়ার আগে, ঘোড়ামারা দ্বীপ যে ডুবে যাচ্ছে, লোহাচূড়া দ্বীপ ডুবে গিয়েছে, এবার ঘোড়ামারা যে ডুবে যাচ্ছে, এটা কিন্তু আমরা বহু বছর ধরে জানি। একদম। বহু সংবাদ মাধ্যম হয়তো ফ্রন্ট পেজ নিউজ করেন, এটা আমাদেরও ব্যর্থতা, আমরা কোনোদিন ফ্রন্ট পেজ নিউজ করিনি, ফিচার স্টোরি হয়েছে, ভেতরের পাতায় এই খবর বারবার বেরিয়েছে যে লোহাচূড়ার পর এবারে ঘোড়ামারা। যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসররা গিয়েছেন, তারা সেখানে গিয়ে বলেছেন যে আস্তে আস্তে এই দ্বীপটাও যাবে এবং কোথাও সমুদ্র কিংবা সাগর সে আরো মেনল্যান্ডের দিকে ঢুকবে, কলকাতার দিকে ঢুকবে, কলকাতা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা। এই নিয়ে মাঝখানে খুব হুলস্থুল পড়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমি এই কারণে বলছি, বলা হয় যে ন্যাচারাল ব্যারিয়ার আমাদের হচ্ছে ম্যানগ্রোভ, সুন্দরবনের ম্যানগ্রোভ, কিন্তু সেই সুন্দরবনের ম্যানগ্রোভের কি অবস্থা আপনিও জানেন স্যার, আমিও জানি। চোরাচালানকারীরা সেখান থেকে ম্যানগ্রোভ কেটে চলে যাচ্ছে। শুধু তাই নয়, 5 কোটি টাকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করেছিলেন এই ম্যানগ্রোভ রিপ্লান্টেশনের, সেটা কতদূর হয়েছে আমরা জানি না। এবং বেসিকে এখানে একটা প্রশ্ন আছে, রিপ্লান্টেশন ম্যানগ্রোভের কি আদৌ সম্ভব? বেসিক্যালি দেখুন, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে ম্যানগ্রোভ এমন একটা এনভায়রনমেন্টাল স্পিসিস যেখানে স্বাদু জলের সঙ্গে নোনা জলের মিক্সচার ঘটবে। বেসিক্যালি আপনারা জানেন ভালো করে, ভাগীরথী হুগলি নদী এখন স্বাদু জলকে ট্রান্সপোর্ট করার পরিমাণ কমে গেছে, যে কারণের জন্য গঙ্গা নদীর থেকে যে জল বেরোয় মুড়িগঙ্গা দিয়ে, সেই জল কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তার লাভ করতে পারে না। ফলে বেসিক্যালি আমি ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করলেও সেখানে ম্যানগ্রোভকে বাঁচাতে পারবো না। এবং আপনারা যে 5 কোটি গাছের কথা বলছিলেন এক্ষুনি, 5 কোটি টাকা, 5 কোটি টাকার যে গাছের কথা বলছিলেন, তার মধ্যে সামান্য কিছু জায়গাতে সামান্য কিছু গাছ বেঁচে আছে এবং সেই গাছের অস্তিত্ব আছে, সেটুকু আমরা চোখে দেখেছি, কিন্তু বাকি অঞ্চলের সেই গাছ বাঁচেনি। ফলে ব্যর্থ পরিশ্রম করে কোনো লাভ নেই। আমাকে পরিবেশকে জানতে হবে, পরিবেশকে চিনতে হবে এবং চীনে সেখানকার মতো সেখানকার ইকো ফ্রেন্ডলি পরিকল্পনা যদি আমি গ্রহণ করতে না পারি, তাহলে অযথা পয়সা নষ্ট ছাড়া কিছুই ঘটবে না। বেসিক্যালি আমরা কিন্তু সেই কাজটাই বারবার করে যাচ্ছি। আপনি খেয়াল করে দেখুন, আমরা এখনো কলকাতার মানুষেরা অনেক নিশ্চিন্তে থাকি, কিন্তু কলকাতার যখনই পূর্ণিমা অমাবস্যার জোয়ার আসে, সেই জোয়ারের জলকে আপনি যদি মেজারমেন্ট করেন তাহলে বুঝতে পারবেন, যদি আর 1 মিটার নদীর যদি জলতলের উচ্চতা বাড়ে, তাহলে সেটা কলকাতা শহরের উপর দিয়ে জলটা প্লাবিত কি হবে। বলছেন স্যার? আর 1 মিটার? আর 1 মিটার মানে আর এবারে 100 সেন্টিমিটার বেসিক্যালি? না, 1 মিটার। 1 মিটার, হ্যাঁ, এবারে 100 সেন্টিমিটার আর কি। এবারে বিষয়টা কি হচ্ছে, প্রত্যেক দিন যেভাবে কুমেরু অঞ্চলের বরফ গলছে, এই 1 মিটার হাইট গেইন করতে আমাদের এই সমুদ্রের জলের সময় লাগবে হয়তো আর 3 থেকে 4 বছর বা 5 বছর। তার মানে আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই, অথচ আমাদের কাছে কিন্তু কোনো প্রিপারেশনও নেই, আমরা বিন্দুমাত্র প্রস্তুত নেই। মুম্বাই শহর ডুবে যেতে পারে, এটা যেমন একটা বহুদিন আগে আশা করা হয়েছিল, এক্সপেকটেশন ছিল, প্রেডিকশন ছিল, সেই জন্য মুম্বাই কিন্তু নাভি মুম্বাই বানিয়ে ফেলেছে। আমাদের কিন্তু কলকাতার কোনো প্রিপারেশন এখন সম্ভব হয়নি। হচ্ছে তো স্যার, এবং আরো যেটা নিউ ক্যালকাটা হচ্ছে তো, রাজারহাট, এটাকে তো আমরা বলতে পারবো না, কারণ সবচেয়ে ডেঞ্জারাস যে জোনটা সল্ট লেক, রাজারহাট, নিউ টাউন, এখানকার যে সয়েল ক্যারেক্টার, কলকাতা যদি সত্যি ভাঙতে শুরু করে তাহলে এই অঞ্চলগুলো সবচেয়ে আগে নষ্ট হবে। তার কারণ হচ্ছে এখানকার মাটির তলদেশটা সবচেয়ে বেশি ফাঁপা, জলাভূমি। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, আপনি কি দেখাতে পারবেন এখনো পর্যন্ত কোন মাল্টি স্টোরেড বিল্ডিং এ সরাসরি জল পায়? ম্যাক্সিমাম মাল্টি স্টোরেড বিল্ডিং এ পাম্প করে নিচের থেকে জল তোলে, গ্রাউন্ড ওয়াটার তোলে। এবারে এই যে গ্রাউন্ড ওয়াটার তুলে নিচ্ছে, অথচ মাটির মধ্যে জলকে আমরা পাঠাতে পারছি না, কোনো রিচার্জ পয়েন্ট নেই, মাটি কিন্তু আরো হালকা হয়ে যাচ্ছে।
যার ফলে আলটিমেটলি এই মাটি কিন্তু কোনো লোড বিয়ারিং ক্যাপাসিটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে সেই মাটি ন্যাচারালি দুর্বল হয়ে যাচ্ছে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, কলকাতার মাটির অধিকাংশ স্থানই আস্তে আস্তে ফাঁপা হয়ে যাচ্ছে। কলকাতার মাটির তলার স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা মাটির সরার মতো, যেটা একদিকে ভাগীরথী হুগলি নদী আর একদিকে বাগজোলা ক্যানেলের দিকে বেঁকে আছে, যার ফলে মধ্যবর্তী স্থান থেকে সমস্ত ফাইন সেডিমেন্ট ধৌত প্রক্রিয়ায় আস্তে আস্তে এই দুটো জলধারের দিকে বেরিয়ে যাচ্ছে। ফলে ন্যাচারালি কলকাতার মাটি কিন্তু ফাঁপা, মানে ঢুকে যেতে পারে। অর্থাৎ আমরা টোটাল শহরটাই যেন একটা মাচার ওপরে সাজানো একটা শহর, সেই শহরের ওপরে আমরা বিচরণ করছি, ঘুরে বেড়াচ্ছি। আমরা কিন্তু মাটির তলাতে যে কত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে আমরা বুঝতে পারছি না। বড় ভূমিকম্পের কথা আমরা বলি যে কলকাতা হলে কি হবে, কিন্তু এই যে ছোট ছোট ভূমিকম্পগুলো কলকাতায় হচ্ছে, যার ফলে নড়ছে, এর ফলে কিন্তু এই যে মাটির তলাতে যে সেডিমেন্ট গুলো আছে সেগুলো ধীরে ধীরে জলের সাথে মিশে লিকুইফাইড হচ্ছে, আমরা বলি লিকুইফ্যাকশন। স্যার, আমি আপনাকে শুধু একটা জিনিস জানাবো, মানুষ হয়তো ভাবছে যে এত কিছু হচ্ছে, এটা এমনি এমনি এরা বলছেন, টেলিভিশন চ্যানেলের আর কি বা কাজ, সন্ধ্যে 7টার সময় একটু মানুষকে ভয় দেখাচ্ছেন। দেখাচ্ছি না স্যার, একেবারে আপনাদের কাউকে ভয় দেখাচ্ছি না। হ্যাঁ, গতকালকে মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে সেখানে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে। ফাইনাল ফিগার প্রশাসন এখনো বলতে পারছে না। আহত হয়েছে 2000-এরও বেশি মানুষ। কতজন অ্যাকচুয়ালি আহত হয়েছেন কেউ জানে না। আর অনুমান কি জানেন, যে এই মৃতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে। মার্কিন সংস্থা তারা এই সতর্কবার্তা দিয়েছে, তারা বলছে 10,000-এরও বেশি মানুষ গতকালকের ভূমিকম্পে প্রাণ হারাতে পারে, এমন আশঙ্কা তারা করছে। মায়ানমারের বিদ্যুৎ ও জলসংকট এই মুহূর্তে তীব্র। ত্রাণের জন্য আবেদন মায়ানমারের জুন্টা সরকারের। মায়ানমারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন ব্রহ্ম শুরু করেছে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে 15 টন ত্রাণ পাঠাচ্ছি আমরা। থাইল্যান্ড সরকার তাদের রাজধানী ব্যাংককে এমার্জেন্সি ঘোষণা করেছে। অর্থাৎ এই যে এত রাজনীতি, এত মসনদের লড়াই, এত পাওয়ার সেন্টার, প্রকৃতির একটা ঝটকা সব দেখুন নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলেছে। কেউ জানে না কি করবে। ভোটের রাজনীতি করে, হিন্দু মুসলমান করে, কিচ্ছু করে এখান থেকে বাঁচতে পারবেন না, কারণ প্রকৃতির কাছে এগুলো কিচ্ছু ম্যাটার করে না। আর এই অশনি সংকেতগুলো অনেক দিন ধরেই আমরা পেয়ে এসেছি। আই এম শিওর থাইল্যান্ড, মায়ানমারেরাও পেয়ে এসছে, কিন্তু আমরা কোনোদিন আমল দিইনি। স্যার, এই আমল না দেওয়ার কারণে, সুজিত বাবুকে প্রশ্ন করছি, আমল না দেওয়ার কারণে আমরা নিজেরাই নিজেদের যে চূড়ান্ত ক্ষতি করে ফেললাম, সেটা কি এখন রিভার্স করা যায়? না, দেখুন, সময় আছে আমাদের হাতে। বেসিক্যালি দেখুন, আজকে আমরা যে অবস্থাতে এসে দাঁড়িয়েছি, আমরা কিন্তু ধ্বংসের একদম কিনারায়। আমাদের হাতে যে সমস্ত প্রবাবিলিটি চলে গেছে সেটা বলবো না, কিন্তু এই মুহূর্তে সদর্থক যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে কিন্তু যতটুকু সম্ভাবনা আমাদের কাছে আছে সেটাও আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। সুতরাং ভাবতে হবে কিন্তু সরকারকে, এখানে ইন্ডিভিজুয়াল মানুষ ভেবে কিছু করতে পারবে না, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করে কিছু করা যাবে না, সরকারকেই ভাবতে হবে। সরকার কি ভাবছে স্যার? আমি কখনোই দেখিনি এখনো পর্যন্ত যে সরকার ভেবে এই ভূমিকম্প প্রতিরোধের জন্য বা সাইক্লোন বা ইত্যাদির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছেন। আমি তো দেখেছি উড়িষ্যায় 1999 সালের 31 অক্টোবর সুপার সাইক্লোন, প্রচুর মানুষ মারা গেলেন। তার পরবর্তীকালে উড়িষ্যায় এত বড় বড় সাইক্লোন ঢোকে, একজনও মানুষের মৃত্যু হয় না। তার মানে ওরা কিন্তু নিজেদেরকে সাজিয়ে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই জায়গাটাতে নিজেদেরকে সাজিয়ে উঠতে পারিনি। ফলে আমরা এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই মুহূর্তেই যদি পরিকল্পনা নেওয়া হয় তাহলে হয়তো আমাদের শহরের সাস্টেনেবিলিটি কিছুটা বাড়ানো যাবে, কিন্তু আদারওয়াইজ যেভাবে দ্রুত গতিতে এই পরিবর্তন ঘটছে, জলবায়ু পরিবর্তন যেভাবে কঠিন থাবা বসাচ্ছে আমাদের উপরে, তাতে কিন্তু সমস্ত ধরনের প্রাকৃতিক বিপর্যয় একের পর এক ঘটতে শুরু করবে। আপনারা খেয়াল করবেন, মানে প্রথমে ভূমিকম্প হলো, আপনি দেখবেন অলরেডি বে অফ বেঙ্গলের সার্দান পার্টে সাইক্লোন সেন্টার তৈরি হতে শুরু করেছে। হয়তো এটা সাইক্লোনে কনভার্টেড হবে না, কিন্তু এটা ধীরে 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 একটা নিম্নচাপকে এমন ভাবে তৈরি করবে যার ফলে আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তর ভারতে প্রবল গরম পাবো। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, শুরু হয়ে গেছে।
দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই গরম এবং ঠান্ডা ইত্যাদির পরে যখন বৃষ্টি আসার কথা, মৌসুমী বায়ু ঢুকতে পারবে না ভারতে। ঢুকলেও সেটা দক্ষিণ ভারতে থাকবে, উত্তর ভারতে আসতে পারবে না। স্বাভাবিকভাবে মৌসুমী বায়ু আসার যে সময় 10 জুন, সেটা কিন্তু পেছাতে পেছাতে জুনের লাস্ট উইক অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে এসে পৌঁছবে। যখনই মনসুন ডিলে হলো প্রায় 1 মাস, এর ফলে কিন্তু দেখা যাবে এত বেশি বৃষ্টি হচ্ছে, তখন ফ্লাড সিচুয়েশন তৈরি মানে হবে। দুটো জিনিস হতে পারে। আপনি ফ্লাড সিচুয়েশন বলছেন, আমি একেবারে গ্রাউন্ড রিয়ালিটির জায়গা থেকে বলছি, মনসুন যদি ডিলেড হয় কিংবা যদি বর্ষা দেরিতে আসে, চাষের ক্ষতি। একদম। আর যদি বেশি বৃষ্টি হয় তাহলেও চাষের ক্ষতি, তাতেও চাষের ক্ষতি। আরে খাবেন কি? নেতাদের প্রশ্ন করছি, খাবেন কি, খাওয়াবেন কি? ভুখা পেটে কেউ ভোট দেয় না, কেউ ভোট দেয় না। মানুষের যখন পেট খালি থাকবে, ধান যখন জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট হবে, তখন আপনার হাজারো প্রতিশ্রুতিতেও না মানুষ আপনাকে ভোট দেবে না। তখন কি কি হতে পারে একটু ইতিহাস বইগুলো পড়ুন, বুঝতে পারবেন। স্যার বলছিলেন ভূমিকম্প, সাইক্লোন, ডিলেড মনসুন এবং তারপর হেভি মনসুন, তারপরে সেখান থেকে হবে ফ্লাড, তারপরে সেখান থেকে ফ্লাড সিচুয়েশন। এবং এই যে বিষয়গুলো, এটা কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে জড়িয়ে আছে, কোনোটা কারোর থেকে আলাদা নয়। সুতরাং আমরা ঠিক সেই যে জড়িয়ে থাকা সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি। আর্থকোয়েক যথারীতি হয়ে গেল, প্রচন্ড আমরা গরম পাচ্ছি, মনসুন তৈরি হবে না সেটা আমরা বুঝে গেছি। তার কারণটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ এখনো নেই, নিম্নচাপ বসে আছে বঙ্গোপসাগরে। উল্টোটা হওয়ার কথা, ভূমিভাগে নিম্নচাপ থাকবে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পকে টেনে তুলবে, তাহলেই আমরা আইডিয়াল ওয়েদার পাবো। সেটা তৈরি হচ্ছে না, উল্টে উত্তর পশ্চিম ভারতে বরং জলীয় বাষ্প পৌঁছে যাচ্ছে, সেখানে গিয়ে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা একটা কমপ্লিট ডিভাস্টেশনের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখুন, মনসুন ডিলে হওয়া মানে ড্রট, মনসুন ওভার অ্যাক্টিভ হওয়া মানে ফ্লাড। আপনার কিন্তু মেন যে চাষের যে সময়টা, সেই চাষের সময়টা নষ্ট হলো, যেটাকে আমরা আমন চাষ বলি। এই আমন চাষ যদি নষ্ট হয়ে যায়, ভারতবর্ষের প্রায় 40% প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। এই 40% প্রোডাকশন, এই ধরনের কন্টিনিউয়াসলি রাইজিং পপুলেশন, তাতে যদি নষ্ট হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যে খাদ্যের একটা বিপুল সমস্যা তৈরি হবে। বেসিক্যালি এখন উত্তর ভারতে যতগুলো রাজ্য আছে ভারতবর্ষের, প্রত্যেকে এখন খরা কবলিত অঞ্চলের অন্তর্গত। এবং এই ড্রট চলবে কিন্তু বেসিক্যালি জুন মাসের প্রায় শেষ পর্যন্ত। স্যার এই মুহূর্তে ধরুন মার্চ মাসে, আজকে আমরা দেখলাম, আজকে দমদমে টেম্পারেচার 40 ডিগ্রির কাছাকাছি, পুরুলিয়া ঝাড়গ্রামে প্রায় 42 ছুঁই ছুঁই। অনেকে বলে ওই যে ফিলস লাইক বলেন, অনেকে বলছে ফিলস লাইক 45। মার্চের শেষে, টেকনিক্যালি কিন্তু আমরা এখনো বসন্ততে রয়েছি। বসন্তে যদি এই তাপপ্রবাহ হয়, মে জুন, তখন কি হবে? মে জুন নয়, আপনার এপ্রিলের 2 তারিখের থেকেই কলকাতার টেম্পারেচার অ্যারাউন্ড 40-তে পৌঁছবে। হ্যাঁ হ্যাঁ, কলকাতার টেম্পারেচার অ্যারাউন্ড 40-তে পৌঁছবে। এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তের যে পশ্চিমের পাট, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলে টেম্পারেচার কিন্তু 47-48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাঁকুড়া, বীরভূম, এই দুটো ডিস্ট্রিক্টে টেম্পারেচার কোনো কোনো জায়গাতে হয়তো এবছর 50 ডিগ্রি সেলসিয়াসকেও টাচ করতে পারে, 50। যার ফলে আমরা কিন্তু সত্যিকারেই একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, বিপদাপন্ন অবস্থার মধ্যে অবস্থান করছি। আপনারা সবচেয়ে বেশি টেম্পারেচার পাবেন পানাগড়, কলাইকুণ্ডা এবং তার সাথে সাথে কিন্তু পুরোপুরিভাবে বীরভূম ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত অঞ্চলগুলোতে। ফলে বেসিক্যালি আমাদের এখানে গ্রীষ্মের স্বস্তির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এখন যে নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে আছে, সেই নিম্নচাপ শান্ত হতে সময় লাগবে অ্যাটলিস্ট এপ্রিলের 8 থেকে 9 তারিখ পর্যন্ত। তার পরবর্তী সময় ধীরে ধীরে ওয়েদার চেঞ্জ হতে পারে। আমরা 14-15 এপ্রিলের দিকে গিয়ে বিচ্ছিন্নভাবে হয়তো 1টা বা 2টো কালবৈশাখী পেতে পারি। তারপরে কিন্তু আবার টেম্পারেচার বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে সিস্টেমটা, এটা একটা অদ্ভুত সিস্টেমের মধ্যে আমরা ঢুকে পড়েছি, যেখান থেকে জলবায়ুগত
পরিমণ্ডলের হাত থেকে পরিত্রাণের কোনো পথ নেই। যত সময় যাবে টেম্পারেচার তত বাড়তে থাকবে। আমরা গত বছর 43 পেয়েছিলাম, কলকাতায় হয়তো আমরা এবছর 45-এর কাছাকাছি পেয়ে যেতে পারি টেম্পারেচার, যার ফলে আলটিমেটলি কিন্তু এটা সারফেসের জন্য ক্ষতিকারক, আমাদের এখানে মনসুনের জন্য ক্ষতিকারক, এবং যে কোনো ভাবে যদি সাইক্লোনিক সিস্টেমগুলো ডেভেলপ করতে শুরু করে তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়ের ইঙ্গিতকে বহন করে আনবে। তাহলে স্যার যদি খুব সহজভাবে বলি, আমরা নিজেদেরকে এখন যে জায়গায় নিয়ে গেছি, আমরা একেবারে বিপর্যয়ের শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। নিজেদের কফিনে আমরা নিজেরাই পেরেক পুঁতছি। ভূমিকম্প, খরা, প্লাবন, কোনোটা থেকেই বাদ যাব না। আজকাল শুনছি নাকি রাজনীতি কিংবা যারা আইনসভার সদস্য, যারা আমাদের দেশের নির্ণায়ক সিদ্ধান্ত নেন, রাজ্যের নির্ণায়ক সিদ্ধান্ত নেন, তারা খুব ধর্মের প্রতি তাদের ফোকাস বাড়িয়ে। সেই ধর্মের কথা বলে বলি, মনে আছে ভগবান বিষ্ণু মৎস্যের আকারে, নিজেকে মৎস্যের আকারে ধারণ করেছিলেন যখন পৃথিবী জুড়ে প্লাবন এসেছিল? এই একই গল্প আপনি অন্যান্য ধর্মগ্রন্থে পাবেন। সেখানে ভগবান বিষ্ণু তখন নোয়া, এবং নোয়া তখন তার নৌকা নিয়ে বেরিয়েছিল। আমার আপনার নোয়া কিংবা বিষ্ণুকে, যখন প্লাবন আসবে আমায় আপনাকে কে বাঁচাবে? আমরা নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারি যদি এখন থেকে আমরা একটু সচেতন হই। গ্লোবাল ওয়ার্মিং কিংবা ক্লাইমেট চেঞ্জের মতো বিষয়গুলোতে একটু জোর দিই। টাকার লোভে আমাদের রাজ্যের, আমাদের শহরের কিংবা আমাদের দেশের মাটি বিক্রি না করি। বন জঙ্গল গাছ না কাটি। পাহাড় কেটে রাস্তা বানানোতে নিশ্চয়ই মহিমা রয়েছে, বড় বড় স্ট্যাচু হবে, কিন্তু পাহাড় কেটে রাস্তা বানাবার সময় প্রকৃতির যে ধ্বংসলীলাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, সেই ধ্বংসলীলা যখন শুরু হবে তখন আমি আপনি কেউ বিস্তার পাবো না, কেউ বাঁচবো না। সুজিত বাবু বলছেন আলটিমেট সময় এসেছে। এখন থেকে যদি আমরা ঠিক না করি নিজেদেরকে, আগামী দিনে আর সময়ই পাবো না। আপনাদের ভয় দেখানোর জন্য আজকের এই প্রতিবেদন নয়, এই প্রতিবেদন সত্যের সামনাসামনি দাঁড়ানোর জন্য, মায়ানমারকে দেখে নিজেরা শিক্ষা নেওয়ার জন্য। প্রকৃতিকে আমরা মা বলি, পুজো করি, আমাদের কালচার, আমাদের ট্রেডিশনে রয়েছে। সেই প্রকৃতি আমাদের কিছু বলছে, একটু শুনতে হবে, শুনে বুঝতে হবে, কাজ করতে হবে।